মৌ আরিফ কাজের ফাঁকে ফাঁকেই দুজনের মধ্যে একটা সম্পর্ক হয় এবং তারা অনেক ভালো একটা মিলামিশা করতেছিল। এটা তিশার বাসার সবাই নোটিশ করে। নোটিশ করার পরে তিশাকে বলে, তারপরে তিশা হচ্ছে মৌ আরিফের সাথে কথা বলে পার্সোনালভাবে এবং তার ফ্যামিলির সাথে কথা বলে বিয়ে দেয়। বিস্তারিত আজকে তিশার মুখ থেকেই শুনে নেন। আর প্লিজ লাইক দিত তো আমার বেস্ট ফ্রেন্ড আসছে, আমি কান্না করে দিছি এই কাহিনী আখি এগুলো করতেছে। তো আমার বেস্ট ফ্রেন্ড বলতেছে তোর আগেই বলছিলাম যখন থার্ড পার্সন ভিতরে আনিস না। তো আমি, ও সবসময় আমাকে বলে, কালকেও কথা হয়েছে সেম কথাটাই বলছে। তো আমি বলছি কি যে দেখ দোস্ত আইনা ফেলছি, তুই একটু বাসায় যা, ওর একটু বুঝা, ও তো প্রেগনেন্ট, এখন যদি এইসব পাগলামি করে বাচ্চাটার উপরে তো সেই এফেক্ট যাবে। আমরা তখন হসপিটালে দৌড়াইতেছি, সেই সকালে দুপুরে সন্ধ্যায়, কখন ডক্টর ডাকবে, কখন একটা আপডেট দিবে সেটার কোনো ঠিক নেই। আর তোমাদের ভাইয়া দৌড়ের উপরে থাকে বাবুকে নিয়ে, আর আমার আম্মু আমার পাশে ছিল। টোটালি হসপিটালে আমার মা না থাকলে আর আমার হাজবেন্ড আমার পাশে না থাকলে আমি হয়তোবা কান্না করতে করতে সেলাই মানে ছিঁড়ে মরে যাইতাম। তখন আমার নতুন সিজার হইছে জাস্ট, শুধুমাত্র এই দুইটা মানুষের সাপোর্টের জন্য, উপরে আল্লাহ, যার জন্য আমি সুস্থ ছিলাম। তারপরে এই বাসায় এই ঝগড়াঝাটি, আপা ভাইয়া রাখি তিনজন মিলে রান্না পর্যন্ত করে হসপিটালে পাঠাইতো না। আমরা কিনে ওখান থেকে তারপর খাইতাম। আমি কি খাইতাম, হসপিটাল থেকে যে খাবারটা দিত ওটা ঝাল ছাড়া, ওটা আমি খাইতাম। এরকম কাহিনী। আম্মু বাসায় যে সে আমার ছোট ভাইকে নিয়ে আমার আম্মু হসপিটালের ফ্লোরে থাকছে, যে হচ্ছে তোষক বিছায়া তারপর থাকছে। তারপর আমার আম্মু আমার পাশে থাকছে, কারণ আম্মু না থাকলে আমাকে কেউ থামাইতে পারতো না, কেউ কন্ট্রোল করতে পারতো না। আমার ভাই থাকছে, ইরফান থাকছে, ইরফান বেঞ্চে ঘুমায়া তারপর আলিশাকে পাহারা দিছে। আখি কোনো একটা ঘন্টা যেয়ে থাকে নাই, 10 মিনিট থেকেও পাগল হয়ে যেত। এটা হসপিটালের সবাইও জানে। আমাকে প্রশ্ন করতো আপনার সতীন কখনো আসে না, কারণ সবাই তো আমাদের ভিডিও দেখে। সেই সেলাই ব্যথা নিয়ে আমি ভিডিও বানাইছি, আখি কোনোদিন আমাকে সাপোর্ট করে নাই। কই এখন তো সে ভিডিও বানাইতে পারে, তো এগুলো কি আমার কষ্ট লাগে নাই? তখন কেন পারে নাই? তখন কেন আমাকে সাপোর্ট করতে পারে নাই? আমি যার জন্য এত কিছু করছি, এই 2 বছরে এই পর্যন্ত আমি এত স্যাক্রিফাইস করছি, এত কিছু করছি। আমি ওকে বিয়ে করাই আনছি, আমি কোনোদিন ওর সামনে আহাদের সাথে রুমে যাই নাই, ও আমার সামনে আহাদকে নিয়ে রুমে যায় ঠাস করে দরজা লাগাই দিত। ও কিভাবে এগুলো করছে, কিভাবে আমাকে এত কষ্ট দিছে, যেগুলো আমি কোনোদিন কাউকে বলিনি। তারপরে আচ্ছা, বাচ্চা হওয়ার আগে আরেকটা কাহিনী গেছে, ওই বাসায় থাকতে এটা আমি ভুলে গেছিলাম। হঠাৎ করে আবার একদিন সকালবেলা উঠে দেখি আখি বাসায় নাই। বাসায় নাই, দুইটা ড্রেস হচ্ছে নাই, আমার দুইটা ড্রেসই হচ্ছে বাসায় নাই। ওর কালার গুলা না, আমার কালার গুলাও নিয়ে গেছে। তা আমি কল দিছি, আখি তুই কই? আমি চলে আসছি, আমি তোদের সাথে থাকবো না, এভাবে আমার পক্ষে থাকা সম্ভব না। আমি বলছি আচ্ছা গেছোস, ভালো কথা, আমার ড্রেস নিয়ে গেছোস কেন? হাত তোরে আমার সেম সেম কিনে দিছে, তোর গুলো নিয়ে যাইতি, আমার যেগুলো ভালো লাগছে আমি সেগুলো নিয়ে আসছি। আমি বলি আচ্ছা ঠিক আছে। তারপর আমি বলছি কি যে আখি দেখ, এইভাবে তো হয় না, সামনাসামনি আয়, একটা কথা বলে সমাধান কর, তুই না থাকলে ডিভোর্স কর দুইজন মিলে, কারণ আমিও এইভাবে তোদের সম্পর্কটা নিতে পারতেছি না। 2 দিন পর পর তুই বাসা থেকে বের হয়ে যাস, 2 দিন পর পর তোদের ঝগড়া, এটা নিয়ে ঝগড়া, ওটা নিয়ে ঝগড়া, আমারও ভালো লাগতেছে না। পরেও বাসায় আসে, আসার পরে আহাদারও কথা বলে, আবার সবকিছু ঠিক হয়ে যায়। ঠিক আছে, ওরা আলাদা কথা বলে, আবার সে থাকবে। পরে আমি আচ্ছা ঠিক আছে, তাহলে এই কাহিনী করবি না, এই যাওয়া আসা যাওয়া আসা এগুলো ভালো লাগে না। এরপরে একদম প্রেগনেন্ট হওয়া পর্যন্ত, বাবু হওয়া পর্যন্ত আর কোথাও যায়নি কখনো। তারপর তো হচ্ছে আলিশা হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ, আলিশা যেই মাসে হয়েছে তার পরের মাসে আমাদের সব থেকে বড় অ্যামাউন্ট ঢুকছে ফেসবুকে। ওই যে আমি ভ্লগ গুলো তখন দিছি, তখন আমি কান্না করে করে আমার কান্না চলে আসতো। তখন ওই ভ্লগ গুলো আমি যখন ভয়েস ওভার দিতাম আমার মেয়েকে নিয়ে, তখন আমার কান্না চলে আসতো অটোমেটিকলি কষ্টে, যে আমি কার জন্য কি করতেছি, এই টাকাগুলো তো আখিও সমান ভাগ নিচ্ছে, তাহলে ও কেন একটু সাপোর্ট করতেছে না, আমি কাকে আমাদের সংসারে আনলাম। যাই হোক, তো এরপরে আমি হচ্ছে আলিশাকে নিয়ে 14 দিনের দিন হচ্ছে 20 দিনের দিন, 14 দিনের দিন ওকে কেবিনে দেয়। তখন আখি কখনো ওকে দেখতে যায় নাই। একদিন মনে হয় গেছিল এই 7 দিনের মধ্যে, যে দেখে আবার চলে আসছে, ওর হসপিটালে ভালো লাগে না। তো আমি এটা নিয়ে কিছু কখনো বলিনি। প্রেগনেন্ট হয়তো আমি ওর জায়গায় থাকলে, আয়াস যদি তখন এনআইসিইউ তে থাকতো, আমি মনে হয় এনআইসিইউ সামনেই বসে থাকতাম হয়তোবা, আমি জানি না। বাট আমার মনের টান সেটা বলে। তো এরপরে ও সেটা করে নাই, হয়তো ওর আমার জন্য ওই মায়া নাই তাই করে নাই, কারণ সবার তো আর সবার জন্য সমান মায়া থাকে না। তারপর বাসায় আসি, বাসায় আসার পরে হচ্ছে আহ ও তখন হসপিটালে হচ্ছে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ডের ফ্রেন্ড আরিফ, ওর সাথে পরিচয় হয়। আরিফও বাসায় আসে, তখন কি হয় আমাদের গাড়িটা আমরা হচ্ছে বন্ধক রেখে আমরা এনআইসিইউ তে 7 লাখ টাকা বিল হয়, কই থেকে যে আমরা জোগাড় করে সেই টাকা দেই, শুধুমাত্র আমার পরিবার আর আমার হাজবেন্ড জানে। আর তখন ওই এনআইসিইউ তে বাবু তখন থেকে আমার শ্বশুর শাশুড়ি আমাদের সাথে যোগাযোগ করছে, আমার ননাসও আমাদের সাথে যোগাযোগ করছে। ওই আলিশা এনআইসিইউ তে এই অবস্থা দেখে, যেহেতু রক্তের টান তাদের নাতনি, তখন যোগাযোগ করছে, এর আগ পর্যন্ত করেনি। তারপর আর আখির পরিবার তখনও করেনি। আখির পরিবার হচ্ছে এরপর আরো পরে করছে। তারপরে হচ্ছে আমরা ই করছি, আখি প্রেগনেন্সির সময় ওর আম্মুকে ফোন দিছিল, ওর আম্মু অনেক বকাবকি করে ওকে ফোন রেখে দিছে। তারপর আমার আম্মু যে ওকে সান্ত্বনা দিছে, আমার আম্মু যা যা করণীয় মা হিসেবে তাই তাই করছে। সে আমার আম্মুকে নিয়েও যেসব কথা বলছে, যাই হোক সেগুলো আল্লাহ দেখবে।
তারপরে ও হচ্ছে আমরা বাসায় আসি, বাসায় আসার পরে ওই আরিফ তখন থেকে আমাদের এখানে জব নেয়। সেই আরিফ মৌ দেখলাম আমাকে নিয়ে লাইভ করলো, আবার লাইভ ডিলেটও করলো। সেটা আমি দেখলাম যে ওদের বিয়ে দেওয়াটাই আমার ভুল ছিল। আমি সবকিছু আজকে বলবো মৌ আরিফের কাহিনী, যা আমি জানি না ভিডিওটা আমি রাখবো নাকি পরে আমার ডিলিট করতে হবে, তারপর আমি আজকে সবকিছু তোমাদের বলবো। 1 মিনিটের জন্য হলেও তোমরা সব সত্যটা জানো, তারপর যা হয় হবে, আই ডোন্ট কেয়ার, বাট আমি চুপ করে থাকবো না। তো এরপরে হচ্ছে আমরা বাসায় আসি, আরিফ ওই দিন থেকেই আমাদের বাসায় থাকে। পরে তোমাদের ভাইয়া বলে তাহলে তুই জব কর, 5,000 টাকা বেতনে ওকে জব দেওয়া হয় আমাদের এখানে, যে সিনেমাটোগ্রাফার হিসাবে। ও তখন ভিডিওর কিচ্ছু পারে না, ফোন ঠিক মতো ধরে কিভাবে সেটাই জানে না, আমরা সবকিছুকে শিখে নিছি, তাও 5,000 টাকা স্যালারি ধরছি। অন্য কোনো মানুষ হলে বলতো আগে শিখবি, তারপর থাকা খাওয়া সব আমাদের এখানে, স্যালারি পর্যন্ত আমাদের এখানে। তো এরপরে আমাদের বাসায় থাকা শুরু করলো। তারপর আমরা এই বাসায় হচ্ছে আহ বাবু কে নিয়ে আসার মনে হয় 3-4 দিন পরে একটা বুয়াকে আনি আমরা। ওই বুয়া হচ্ছে মানে আগে বড়লোকই ছিল, তখন আর কি কিছু সমস্যার জন্য গরিব হয়ে গেছিল, ওই জন্য আমাদের বাসায় কাজে আসে। তো কাজে আসার পরে ওনার একদিন হাত পুড়ে যায়। হাত পুড়ে যাওয়ার পরে আমি বলে দেই যে আর কাপড় চোপড় ধুইতে হবে না, কিন্তু আখি বলে হাত পুড়ুক যা পুড়ুক দেখার সাবজেক্ট না, আপনার ধুইতেই হবে। তখন আমার আম্মু আখিকে বলে যে দেখ আখি তুই প্রেগনেন্ট, এখন মানুষের সাথে এই ধরনের ব্যবহার করতে হয় না মা, সামনে তো ডেলিভারি, কার অভিশাপ লাগে বলা যায় না। কিন্তু ও আসলেই কখনো কোনো কাজের মানুষের সাথে ভালো ব্যবহার করতো না, কখনোই না, সবাইকে খুব ছোট করে দেখতো যে ও বাসার মালকিন আর ওরা হচ্ছে কাজের মানুষ। যেটা সত্য আমি সেটা বলতেছি একদমই। তো এরপরে ওই আন্টিকে হচ্ছে কি হতো, আন্টি এক জায়গায় বসলে উঠে আর কাজ করতে পারতো না। তো আন্টি ওই দিনের ওর ওই ব্যবহারের পরে ফোন করে বলে দেয় সে আর আসবে না। পরে আমি বলি যে দেখ কত কষ্ট করে একটা কাজের মানুষ খুঁজে পাওয়া যায় না। তারপরে আলিশা তখন ছোট, আমি ওকে ধরতেও পারি না। আমার আম্মুকে আমার ছোট ভাইকে তোমাদের ভাইয়া আমাদের বাসায় নিয়ে আসে। পরে আলিশাকে আমার আম্মু পালে। সেই আমার বাসার সার্ভেন্ট আন্টি যেই রুমে থাকে, হেল্পিং হ্যান্ড আমাদের আন্টি, সেই রুমের ফ্লোরে আমার আম্মু থাকছে, আন্টি থাকছে খাটে, আন্টি খাটে ঘুমাইছে, আম্মু ফ্লোরে ঘুমাইছে আমার ভাইকে নিয়ে। তারপর আমার মেয়েকে পালছে। আমরা যা খাইছি তাই আম্মু খাইছে, না খায়া থাকছে, আমাদের সাথে কষ্ট করছে, তারপরও আলিশাকে রাখছে। আমি একটু সুস্থ হয়ে বাইরে গেছি, ভিডিও করছি, ভ্লগ করছি, সবকিছু এডিটিং করছি আমি যাতে আমার কাজে ফোকাস করতে পারি। আমার আম্মু আমার সন্তানকে রাখছে। আমার আম্মুর স্বার্থের জন্য আমার আম্মু থাকে না। আমার আম্মুর বাসা তো তখন নেয়াই ছিল। আমার আম্মু আর আমার ছোট ভাইকে নিয়ে কষ্ট করে ফ্লোরে থাকছে আলিশাকে রাখার জন্য 6 মাস। আলিশাকে এভাবে আমার আম্মু পালছে 6 মাস। তার তখন তো আমরা এই বাসা থেকে চেঞ্জ করে আমরা সোসাইটিতে বড় বাসায় নেই, কারণ যেহেতু তখন আম্মু চলে আসছে, আম্মু ফ্লোরে থাকতেছে, আমার এটা ভালো লাগতেছে না। তারপর হচ্ছে এই বাসায় থাকাকালীন আমরা ফার্নিচার বানাইতে দেই হচ্ছে আরিফ মামার পরিচিত ফার্নিচারের দোকান, যেখানে আমরা হচ্ছে বলি যে আমরা আস্তে আস্তে টাকা দিব, এভাবে আমরা 90,000 টাকা অ্যাডভান্স দেই, তারপর আস্তে আস্তে টাকা দিব, সব ফার্নিচার আমরা বানাইতে দিই। সেই ভাইয়াটাও খুবই ভালো। তো এরপরে আমরা সোসাইটির বাসায় চলে যাই, ওখানে ফার্নিচার গুলো সব নেই, তারপর আম্মুকে আলাদা রুম দিতে পারি। আম্মু আলাদা রুমে থাকে, আলিশাকে সম্পূর্ণ দেখভাল করে। তারপরে এই বাসায় থাকতে কিন্তু মৌকে আনি, আন্টিকে যেদিন আনি তার মনে হয় কয়েকদিন পরে মৌকে আনি। তো মৌ কি হতো, খালি ঘুমাইতো। তোমরা ভ্লগেও এটা দেখছো যে ও প্রচুর আর ঘুম, ও সেই 12টায় দুপুর 12টায় ঘুম থেকে উঠবে, তার আগে উঠতে পারবে না। তো এইভাবে তো কারো বাসায় কাজ করতে পারবে না। তো আমি কি করলাম, আমি ওকে ভালোবেসে, মৌর ব্যবহার আমার খুব ভালো লাগতো, ও যে এরকম আমি এটা আগে জানতাম না, ওর ব্যবহার আমার খুব ভালো লাগতো। এই জন্য হচ্ছে আমি ওকে বলতাম যে তুই রাতে তাহলে রাত জাগ, বাবুর জন্য রাতে জেগে থাক, দিনে তাহলে আমার আম্মু দেখবে। পরে ও রাত জাগতো, কারণ ও সে সকালে উঠতে পারবে না। ওকে ফাইন, তখন হচ্ছে আখিও আমাকে বলছে যে তাহলে মৌকে বাদ দিয়ে দে। আমি বলছি দেখ এই খালি বাদ দিব, এইভাবে একটা মেয়ে পাওয়া এত সোজা না। মৌকে কিন্তু আখি কথা বলে আনছিল সবকিছু, যে সব কাজ করবে, কি কি কথা ওই বলছে, আমি না। তো তারপরে ওই ওই তখন থেকে ওদের একটা ক্লাশিং, মৌ আরিফকে দেখতে মানে মৌ আখিকে দেখতে পারে না, আখি মৌকে দেখতে পারে না, কারণ আখি চাই নাই মৌ থাকুক। আর মৌ সবসময় বলতো যে আপু, আখি আপু যেসব খোটা দেয় খাবার নিয়ে, আমি কিন্তু এভাবে হলে থাকবো না, এটা সবসময় আমাকে বলতো। এখন তাদের মধ্যে এত ভাব, আমি জানি না, তারা পারলে এগুলো বলুক, আমি এগুলো মিথ্যা বলতেছি, ঠিক আছে, কোনোটা যে এগুলো কোনোদিন আমাকে মৌ নালিশ দেয় নাই যে আখি আপু এগুলো এগুলো বলতেছে, এগুলো সত্য না, তাহলে আমি থাকবো না, বা আখি আমাকে বলে নাই যে মৌ আরিফ এগুলো করতেছে। যাই হোক, এরপরে আরিফ মৌ দুইজন মিলে, আরিফ হচ্ছে মৌকে খুব মানে পছন্দ করে, সে ওর সাথে প্রেম করবে। তার আগে হচ্ছে আরিফের অন্য একটা মেয়ের সাথে রিলেশন ছিল। যাই হোক, তার সাথে অনেক কিছুই হয়েছে, ওটা ওদের পার্সোনাল ব্যাপার, ব্রেকআপ হয়েছে। এটা আমি অনেক সাপোর্ট দিছি ওই মেয়েকে, আমি বুঝাইছি যে দেখো এখন যদি তোমাকে ভালো না বাসে, জোর করে তো আর ভালোবাসা হয় না, তাই না। ওকে আমি সান্ত্বনা টান্তনা দিছি, ওর সাথে অনেক কিছুই ঘটছিল। যাই হোক, পরে হচ্ছে মৌর পিছনে আরিফ লেগে থাকে। আমি বলি যে দেখ আমার বাসায় এসব চলবে না, যদি বিয়ে করো তাহলে বল, আমি মৌর সাথে কথা বলবো, তোরা বিয়ে করবি, বিয়ে ছাড়া কিছু সম্ভব না। এরপরে কি হয়, ওই বাসায় যাওয়ার পরে স্বামীকে বিয়ে করাই, মুনতাহাকে আনার পরে আমার আম্মু কি করে, আমার আম্মু তখন বলে যে আলিশা তো বড় হয়ে গেছে, তাহলে আম্মু এখন আম্মুর বাসায় শিফট হবে। কারণ আলিশা তখন বড়, মৌ তখন হচ্ছে আলিশাকে পারফেক্টলি দেখতে পারতেছে। মারিয়াকে তখন আনছি, মারিয়াকে কিন্তু আখি কথা বলে আনে, মারিয়াকে আনছি তাহলে দেখতে পারবে, ঠিক আছে পারফেক্টলি। তো আম্মু চলে যায়।
পরে হচ্ছে মৌ দেখাশোনা শুরু করে এবং মৌ আমাকে বলে যে বাবুকে একা একা দেখা সম্ভব না আপু, আর আমি যেহেতু প্রচুর বাইরে কাজ টাজ করি আর বাবু যেহেতু হচ্ছে বেস্ট ফিডিং করতো না একা না, তো আরিফ কি হয় এই বাসা থেকেই যখন ওর সিনেমাটোগ্রাফার হওয়ার কথা তখনই না বাবুকে খুব সুন্দর করে ক্যারি করতে পারতো, ও বাবুকে অনেক সুন্দর করে লালন করতে পারতো, তো দুইজন মিলে দেখবে। তো আমি বলতাম আচ্ছা ঠিক আছে দেখ। তো আমি তো সবসময় বাসায় থাকতাম না, বাসায় আসলে শুনতাম আন্টি বলতো, আন্টি মুরব্বী মানুষ, সে বলতো যে মা ওদের বিয়ে দাও, না হলে এভাবে আসলে আনমেরিড একটা ছেলে একটা মেয়ে মেলামেশা করবে, এটা ভালো লাগতেছে না। মারিয়া আমাকে বলতো যে আপু অনেক কিছুই দেখি, ঠিক আছে, এখন এইগুলা তুমি ওদের বিয়ে দাও। পরে আমি হচ্ছে ওদেরকে বলি তোরা কি বিয়ে করবি, নাহলে সবাই আমার কাছে নালিশ দিতেছে, এইভাবে চলবে না, নাহলে দুজনই কাজ ছেড়ে চলে যান, দুজন আলাদা থাক। তারপরে তারা সিদ্ধান্ত নেয়, তাদের ফ্যামিলির সাথে কথা বলে, বাট বিয়েটা গোপন থাকবে। এভাবে ওই বাসায় আমাদের কথা চলে, পরে ওই বাসায় কিন্তু বিয়েটা হয় না। তখন এরকম চলতেছিল, সবাই আমার কাছে নালিশ দিত, আখিও আমার কাছে অনেক দিন বলছে যে ওদের দুজনকে একটা বাচ্চা রাখতে কি দুজন মানুষ লাগে, আমি বলি দেখ আলিশা রাতে অনেক বিরক্ত করে, ঠিক আছে অনেক বিরক্ত করে, দুজন কেন তিনজন, আমরা সবাই তো ঘুম থেকে উঠে যাই, আম্মুকে ফোন দিয়ে আনাই, ও যখন কান্না করে সবারই লাগে, সবাইকেই লাগে।